নমস্কার বন্ধুরা, হেসেল টু ট্রাভেলের ইউটিউব চ্যানেলে আপনাদের স্বাগত। আগের পর্বে আপনাদের বিশ্বভারতীর আশেপাশের বিভিন্ন জায়গা, সৃজনী শিল্পগ্রাম আরও অনেক কিছু দেখানো হয়েছিল। আজকে নিয়ে এসেছি নতুন আরেক পর্ব, চলুন দেখা যাক। নমস্কার বন্ধুরা, আজকে আমাদের শান্তিনিকেতনের দ্বিতীয় দিন। আজকে আমরা প্রথমেই যাব কঙ্কালীতলায় পুজো দিতে। আর একটু আগে বেরোনোর কথা ছিল, কিন্তু যেহেতু বাচ্চাকে রেডি করতে হলো, একটু টাইম লাগলো। চলুন আপনারা আমাদের সাথেই থাকুন, আপনাদের সবটা দেখাবো। আমাদের টোটো এসে গেছে, আমরা টোটো করে এখন যাবো। আমরা এখন গাড়ি রেখেই যাচ্ছি। টোটোয় চেপে সকাল 9টা নাগাদ আমরা রওনা দিলাম কঙ্কালীতলার উদ্দেশ্যে। আমরা কঙ্কালীতলা সহ আরও আশেপাশের বিভিন্ন দ্রষ্টব্য স্থানগুলো দেখার জন্য টোটোকে সারাদিনের জন্য বুক করে নিয়েছিলাম। বোলপুর থেকে কঙ্কালীতলা প্রায় 10 কিলোমিটার রাস্তা। আমাদের টোটো করে যেতে সময় লাগলো 45 মিনিট। মন্দিরের বাইরে রয়েছে বেশ কিছু পূজা সামগ্রীর দোকান। এখানে আপনারা ফুল, মিষ্টি, ধূপ এবং পূজার আরও অন্যান্য সামগ্রী খুব সহজেই পেয়ে যেতে পারেন। আমরা এখান থেকেই পুজো দেওয়ার জন্য ফুল, মিষ্টি ইত্যাদি কিনে নিয়ে মন্দিরে প্রবেশ করলাম। আমরা এখন কঙ্কালীতলা মন্দিরে পুজো দিতে এসেছি। এটা একটা সতীপীঠের মধ্যে অন্যতম। এখানে সতীর কঙ্কাল বলেছিল, তাই জন্য কঙ্কালীতলা নাম দেওয়া হয়েছে। এখানে এই মন্দিরের বিশেষত্ব হলো যে এখানে মন্দিরে কোনো প্রতিমা নেই এবং দেবীকে এখানে ফটোতেই পুজো করা হয়। মূল মন্দিরের আশেপাশে আরও বেশ কিছু ছোট ছোট মন্দির রয়েছে এবং এছাড়াও এখানে বলি দেওয়ার জন্য হাড়িকাঠও দেখতে পাওয়া গেল। মন্দিরের চারপাশটা বেশ বাঁধানো ও পরিষ্কার এবং অনেক গাছ রয়েছে। এখানে বেশ কিছু আদিবাসীকে সাঁওতাল নৃত্য পরিবেশন করতে দেখা গেল এবং আমরাও তাতে অংশগ্রহণ করে বেশ উপভোগ করলাম। বেশ কিছুক্ষণ আদিবাসী নৃত্য উপভোগ করার পর আমরা কঙ্কালীতলা মন্দিরের আশেপাশটা ঘুরে দেখতে লাগলাম। মন্দিরের একেবারে পাশেই রয়েছে এক পবিত্র কুণ্ড। কথিত আছে এই কুণ্ডের জলেই সতীমায়ের কঙ্কাল রয়েছে। এছাড়াও মন্দিরের পাশেই রয়েছে ভোগ নিবেদনের জন্য ভোগ মন্দির এবং ভোগ রান্না করার জন্য ভোগ ঘর। মন্দিরের একেবারে কাছ দিয়েই বয়ে গিয়েছে কোপাই নদী। এর বাঁধানো ঘাটে স্নানের সুব্যবস্থা রয়েছে
এছাড়া শোনা গেল এখানে বিকেলে আরতির ব্যবস্থাও করা হয়। কঙ্কালীতলা থেকে ফেরার পথে আমরা গিয়েছিলাম বল্লভপুর অভয়ারণ্য দেখতে। যদিও আমরা আর ভেতরে প্রবেশ করিনি, কারণ অনেকের মুখেই শুনলাম সেরকম বিশেষ কিছু দেখার এখানে নেই। আমাদের এর পরের গন্তব্য ছিল সুরুল রাজবাড়ি। বোলপুর শহরের এক অন্যতম জমিদার বাড়ি হলো এই সুরুল রাজবাড়ি। আমরা জানতে পারলাম যে এই জমিদার বাড়ি প্রায় 300 বছরের পুরনো এবং এর প্রতিষ্ঠাতা ছিলেন ভরতচন্দ্র ঘোষ সরকার মহাশয়। সরকার পদবিটা আসলে এনারা ইংরেজদের কাছ থেকে উপাধি হিসাবে পেয়েছিলেন। এই জমিদার বাড়িতে 286 বছর পুরনো এক দুর্গাপুজোর আয়োজন করা হয়। এখানে মায়ের মূর্তি একচালা প্রকৃতির হয় এবং এখানের বিশেষত্ব হলো যে এই জমিদার বাড়ির ভেতরে এবং বাইরে মিলিয়ে 2খানা দুর্গাপুজো আয়োজিত হয়। এই সুরুল রাজবাড়িতে বেশ কিছু ধারাবাহিক যেমন রানী রাসমণি এবং অনেক সিনেমা যেমন গয়নার বাক্স, দেবদাস প্রভৃতির শুটিং করা হয়েছে। এই জমিদার বাড়ির পিছনে বেশ কিছু টেরাকোটার পুরনো মন্দির রয়েছে। জমিদার বাড়ির দ্বিতীয় দুর্গাপুজোটি এই মণ্ডপে আয়োজিত হয়। এছাড়া এখানে রয়েছে জোড়া শিব মন্দির, যা রেগ দেউল প্রকৃতির। এছাড়াও এখানে রয়েছে পঞ্চরত্ন বিশিষ্ট লক্ষ্মী জনার্দন মন্দির। মন্দিরের দেয়ালে বেশ কিছু টেরাকোটার শিল্পকর্ম দেখতে পাওয়া গেল। এরপর আমরা গিয়ে পৌঁছলাম শান্তিনিকেতনের অন্যতম আকর্ষণ সোনাঝুরির হাট। কোপাই নদী তীরবর্তী এলাকায় এক বিস্তীর্ণ এলাকা জুড়ে এই হাট বসে। একে খোয়াইয়ের হাটও বলা হয়। এছাড়াও আগে এই হাট শনি রোববার করে বসতো বলে এই হাটকে শনিবারের হাটও বলা হতো। এখন বর্তমানে যদিও ট্যুরিস্ট বেড়ে যাওয়ার কারণে এই হাট প্রায় প্রতিদিনই বসে। এই হাটে বিভিন্ন দোকানিরা রকমারি জিনিসের সম্ভার নিয়ে আসে। এখানে বিভিন্ন ধরনের শাড়ি, কুর্তি, পাঞ্জাবি থেকে শুরু করে হাতে বানানো গয়না, ব্যাগ ও আরও হাতের কাজ পাওয়া যায়। আমরা অনেকক্ষণ ধরে এই হাট ঘুরে দেখলাম আর বেশ কিছু কেনাকাটাও করলাম। সোনাঝুরির হাটের মধ্যেই রয়েছে রামশ্যাম রেস্টুরেন্ট। আমরা দুপুরের লাঞ্চ খাওয়ার জন্য সেখানে গেলাম। আমরা দুপুরে খাওয়ার জন্য ফিশ থালি নিলাম এবং খাবারগুলো বেশ সুস্বাদুই ছিল। এই রামশ্যাম রেস্টুরেন্টের থাকার জায়গাও রয়েছে। আমরা খাওয়া দাওয়ার পর চারপাশটা ঘুরে দেখলাম। বেশ সুন্দর সাজানো গোছানো পরিবেশ। সোনাঝুরির হাট ছাড়াও খোয়াই নদীর একদম ধারে আরেকখানা ছোট হাটও এখানে বসে। এখানেও বেশ কিছু জিনিসের সম্ভার নিয়ে দোকানিদের দেখতে পাওয়া গেল। এরপরে আমরা পৌঁছালাম গীতাঞ্জলি রেল মিউজিয়াম। এটি বোলপুর স্টেশনের একদম বিপরীতে অবস্থিত। পূর্ব রেলওয়ে দ্বারা কবিগুরুর স্মৃতির উদ্দেশ্যে এই মিউজিয়াম তৈরি করা হয়। এই মিউজিয়াম উদ্বোধন করা হয় 2012 সালে। বিভিন্ন সাদা কালো ছবির মাধ্যমে কবিগুরুর জীবনের বিভিন্ন অধ্যায় এখানে ভালোভাবে তুলে ধরা হয়েছে।
মিউজিয়ামের একতলায় একটি রেলের কামরা রাখা রয়েছে। এই রেলের কামরা করেই কবিগুরু 1941 সালে শেষবারের মতো বোলপুর থেকে কলকাতা গিয়েছিলেন। আমাদের বোলপুর শান্তিনিকেতনের দ্বিতীয় দিন বেশ ভালোই কাটলো। পরের দিন সকালবেলা আমরা গাড়িতে করে রওনা দিলাম কলকাতার উদ্দেশ্যে। আমাদের বোলপুর শান্তিনিকেতন ভ্রমণ এখানেই শেষ হলো। আবার পরের পর্বে আসবো আমরা আমাদের অন্য কোনো জায়গার ভ্রমণ কাহিনী নিয়ে। ভালো থাকবেন। ভিডিওটি ভালো লাগলে লাইক করবেন, কমেন্ট করবেন, শেয়ার করবেন এবং চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকবেন।